এখন আমরা পড়বো হলো প্রাণী টিস্যু নিয়ে। আমি দ্বারা সাউন্ড এখন আমরা পড়বো হলো প্রাণী টিস্যু নিয়ে। এখন শোনা যাচ্ছে একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার, স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার ওই যে উদ্ভিদ টিস্যুর ওইখানে ফাইবার তন্তুটার সময় আমি ছিলাম না, কিন্তু আমি এটা রেকর্ডেও পাই নাই স্যার। রেকর্ডটা আমি 13 নম্বর রেকর্ডটা দেখছো মিসিং। 13 নম্বর রেকর্ডটা আমি যতবারই আপলোড দেই ওখানে বলে ফেলতেছে যে আপনার এই রেকর্ডটাকে ইয়ে করা হয়নি, এটা করা যাচ্ছে না। এখন দেখি আমি এটা কনভার্ট করতে হবে। আমার রেকর্ডে কি সমস্যা হয়েছে জানি না এখানে। তো ফাইবারের কোন জিনিসটা তুমি বুঝো নাই? বলো, আমি জাস্ট 2 মিনিটে বলে দিচ্ছি। স্যার ওই যে বলছে এগুলো ওই যে বোতা হয় স্যার, সরু এগুলো। আবার বলো, মানে তুমি পড়ছো তো, পড়ার পরে কোন জিনিসটা বুঝো নাই? স্যার বলছে এগুলা সরু, দুই প্রান্ত সরু ঠিক আছে, কিন্তু ওই যে বোতা হয় স্যার, কখনো কখনো বোতা হয়। হুম হুম ছিদ্র, ওই যে কুফ থাকে। হুম হুম, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আবার স্যার ওই যে এদের গঠনের বিভিন্ন মানে গঠনের ভিত্তিতে এদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে। বাস্ট ফাইবার মানে তো আমরা বুঝি যে ওই যে এই পাতের মানে ওই যে ইয়াটা আছে, সুতাটা আছে। আর হুম, হুম। সারফেস ফাইবার। আচ্ছা, তাহলে আমি এই 3টা জিনিস মার্ক করে রাখলাম যে তোমার এই 3টা জিনিস সমস্যা। একটা হলো সেটা কূপ, হলে কূপ বলবে একটা, আর হলো তুমি ফাইবার গুলো বুঝো না, এই তো। তো আমি যদি বলি জি স্যার। স্ক্লেরেনকাইমা টিস্যু ছিল, স্ক্লেরেনকাইমা টিস্যু গুলো হলো মৃত টিস্যু। স্ক্লেরেনকাইমা টিস্যু গুলো কেন মৃত হয়ে যায়? স্ক্লেরেনকাইমা টিস্যু গুলোর প্রোটোপ্লাজম যত বড় হয় আস্তে 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 এগুলো প্রোটোপ্লাজম গুলো ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে গিয়ে এগুলো এখন সুতার মতো হয়ে যায়, সুতার মতো। এই যে সুতার মতো হয়ে যায়, এই সুতার মতো, ধরো এই একটা সুতা, এই একটা সুতা, এই একটা সুতা, ওকে। ধরো এই একটা সুতা, এই একটা সুতা, এইভাবে সুতার মতো হয়ে যায়। তো এই পাশাপাশি পাশাপাশি এদের এই জায়গায় কূপ থাকে, কূপ। এই কূপ দিয়ে, কূপ থাকলে সুবিধা কি, একে অপরের সাথে কি করতে পারবে? একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে, ওকে। এইভাবে একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে, এই জন্য এদের প্রাচীরের গায়ে ছোট ছোট ছিদ্র থাকে, okay? এই যে কোষ প্রাচীর আছে, এই এই প্রাচীরে ছিদ্র আছে। এইটার, এই যে ধরো এইটা একটা ফাইবার, এইটা একটা ফাইবার, এবং পাশে ধরো এই একটা ফাইবার, 2টা ফাইবার, তাহলে এইখানে এই ফাইবারকে একটা ছিদ্র আছে, এখানে ছিদ্র আছে, এখানে ছিদ্র আছে। তো এই ছিদ্রগুলোকে বলা হয় কূপ, ওকে। এই কূপ দিয়ে আসলে তারা কি করবে? এই কূপ দিয়ে একটা কোষের সাথে আরেকটা কোষ যোগাযোগ করবে, এই কথাটা ছিল। এরপর হলো কি, এগুলো ওই যে বললাম এগুলো লম্বা হয়, এই মাথা, চোখা মাথা থাকতে পারে অথবা ভোঁতা মাথা থাকতে পারে। তাহলে চোখা মাথাও থাকতে পারে অথবা ভোঁতা মাথা থাকতে পারে, এটা গেল। এরপর সারফেস ফাইবার। সারফেস মানে কি? সারফেস মানে কোনো কিছু তলকে বলা হয় সারফেস। আমি একটা উদাহরণ দিচ্ছিলাম রুবিক্স কিউবের। রুবিক্স কিউবে যেমন তোমরা দেখো এটা তো সুন্দর মতো কি থাকে, রুবিক্স কিউব কেন, কার্টুন দেখো, একটা কার্টুন, ওই যে বিস্কুটের কার্টুন দেখো, বিস্কুটের যে বক্স, সেই বক্সের যে দেখো এইখানে একটা তল, এইখানে একটা তল, এইখানটা তল, নিচে তল, জ্যামিতি বক্সের দেখো, জ্যামিতি বক্সের তল। তাহলে এইখানে এরকম 6টা তল থাকে, সেই তলগুলোর কথা বলতেছি। এক একটা তলকে বলা হয় সারফেস। ওই কোনো জিনিসের একটা কাঠামোর, একটা উদ্ভিদের কাঠামোর যে তল তৈরি হয়, সেই তলের কি ওইখানে কি থাকে, এরকম ফাইবার থাকে। তাহলে এটা গাছ যদি বলি এরকম, এই গাছটার, তাহলে এইটা গাছের, এইটা এটা হলো সারফেস, এটা হলো সারফেস একটা তল। এইটা হলো গাছের সারফেস, এটা আরেকটা তল। তাহলে এই যে তলগুলো আছে, তলের মধ্যে কি থাকে, এই তলের মধ্যে ফাইবার কোষগুলো থাকে। এই জন্য এটা বলা হয় সারফেস ফাইবারের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ সারফেস ফাইবার মানে তলের যে তলগুলো গঠনে যে সুতাগুলো দরকার হয়, সেই সুতাগুলো তৈরি করে কারা? সেই সুতাগুলো তৈরি করে এরকম ফাইবার তন্তুগুলা, বা ফাইবার বা তন্তুগুলা। এইটাই বলছে, ওকে। জি স্যার। ঠিক আছে, তাহলে এখন আমি যেটাতে যাব সেটা হলো, আজকে আমরা পড়বো হলো জটিল টিস্যুর মধ্যে, জটিল টিস্যু, ও সরি, জটিল টিস্যু তৈরি বলতে সব শেষ হয়ে গেছে। আমরা আজকে পড়বো হলো প্রাণী টিস্যু। প্রাণী টিস্যুর ক্ষেত্রে কি কি করতে হবে? প্রাণী টিস্যু আসলে কি? তাহলে টিস্যু তো আমরা খুব ভালো করে জানি, টিস্যু আসলে কি। টিস্যু হলো কি? টিস্যু হলো কোনো একটা, বলো বলো টিস্যু কি? এটা কেন বলবো আমি, টিস্যু কি বলো? জি স্যার, প্রশ্নটা কি করছেন স্যার? টিস্যু কি? টিস্যু কাকে বলে?
স্যার, বলো। পড়াশোনা ছেড়ে দিছো তোমরা? বিভিন্ন ধরনের কোষ যদি একত্রিত হয়ে একই কাজ করে, মানে সেম সেম আকৃতির হয়, তাদেরকে টিস্যু বলে। আমি আর কিছু বললাম না তোমাদের? আর কিছু বললাম না? দেখো, প্রাণী টিস্যু। তাহলে আমরা বলবো টিস্যু ক্ষেত্রে বললাম যে টিস্যু কি করবে, টিস্যু হলো অনেকগুলো কোষের সমন্বয়ে তৈরি হবে, একই উৎস থেকে তৈরি হওয়া কোষ। সেই কোষগুলো কি করবে, সেই কোষগুলো একটা কাজ করবে, সেই কোষগুলো একটা কাজ করবে। তাহলে এখানে বিভিন্ন উৎস থেকে এক গুচ্ছ কোষ তৈরি হবে। এরা একই ধরনের কাজ করবে, এরা একই ধরনের কাজ করবে না। তাহলে বহুকোষী যে প্রাণী আছে, সেই বহুকোষী প্রাণী যেমন আমি মানুষ, তুমি মানুষ, এরকম বহুকোষী প্রাণী দিয়ে অনেকগুলো কোষ দিয়ে তৈরি। মানুষের প্রায় কত ট্রিলিয়ন কোষ থাকে, কত, আমি তো 30 থেকে 40 ট্রিলিয়ন কোষ জানি। ট্রিলিয়ন, নট বিলিয়ন, ইটস ট্রিলিয়ন। তাহলে ট্রিলিয়ন কোষ থাকে, তাহলে বিশাল অ্যামাউন্টের কোষ থাকে। এখন কোষ যেভাবে কাজ করে দেখ, আমরা তো জানি এই কোষ অনেকগুলো সেম সেম কোষ মিলে কি হয়, টিস্যু হয়। ধরো আমি যদি বলি এখন আমার যে বডির কোষ, আমার বডির কোষ যেমন কিডনির কোষ, কিডনি সেল গুলো, যেগুলো কিডনি সেল ধরে, এগুলো কিডনি সেল, এগুলো কিডনি সেল। কিডনি সেলের যেই কাজ, মানে কিডনি, আমাদের যে কিডনি আছে সেই কিডনির যেই কাজ, আবার লিভার, লিভারের সেই সেম কাজ না, হ্যাঁ, লিভারের সেম কাজ না। তাহলে আমরা কেমনে ভাবি এদের ক্ষেত্রে টিস্যু গুলো সেম হবে, এদের ক্ষেত্রে টিস্যু গুলো একটু আলাদা হবে? তো আমরা বলতে পারি আমাদের ক্ষেত্রেও টিস্যু কেমন হতে পারে, প্রাণীর ক্ষেত্রেও টিস্যু বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের টিস্যু হলে তার সেই টিস্যু দিয়ে বিভিন্ন আলাদা আলাদা কি তৈরি হবে, আলাদা আলাদা অর্গান তৈরি হবে। তাহলে টিস্যুর ভিন্নতার কারণে অর্গানের ভিন্নতা আসবে। অর্গান মানে কি, অর্গান মানে হলো অঙ্গ। তাহলে বহুকোষী প্রাণী দেহে অনেক কোষ একত্রে কোনো বিশেষ কাজে নিয়োজিত থাকবে। এটা তুমি জানো, একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়। সত্যি কথা, একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়। কিভাবে একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয় তোমরা জানো। এখান থেকে ডিম্বাণু আসলো, এখান থেকে শুক্রাণু আসলো, একটা জাইগোট হলো, সেই জায়গাটা বিভাজিত হলো, তারপর সুন্দর একটা ভ্রূণ তৈরি হলো। সেই ভ্রূণটাই আসলে কি হবে, এই জায়গাটার নাম আদি ভ্রূণ। তারপর সেটা ভ্রূণ তৈরি হলো, ভ্রূণের মধ্যে বিভিন্ন দেহের বিভিন্ন অংশ তৈরি হলো। তাহলে দেখো তো, ও আসলে সত্যি সত্যি ছিল কি, ও ছিল হলো মাত্র এই যে একটা কোষ, মাত্র একটা কোষ। সেই কোষটা বিভাজিত হয়ে 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 তারপরে একটা বিশাল বড় দেহ তৈরি করে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, একটা নির্দিষ্ট কোষ থেকে, কোষ থেকে বিভিন্ন সংখ্যক বিভিন্ন রকম কি হবে, বিভিন্ন রকমের কোষ তৈরি হবে। সেই কোষগুলো আবার একত্র হয়ে হয়ে বিভিন্ন ধরনের কি তৈরি করবে, অর্গান তৈরি করবে, মানে অঙ্গ তৈরি করবে। তো উদাহরণস্বরূপ এখানে একটা জাইগোট সেল ছিল, জাইগোট, সেই জাইগোটটা বিভাজিত হয়ে হয়ে সুন্দর মতো অনেকগুলো সেল হবে। সেই সেলগুলো সারিবদ্ধ হবে, সারিবদ্ধ হয়ে এই যে আমরা মায়ের দেহে 9 মাস থাকি, এই মায়ের দেহে 9 মাসের মধ্যে আমাদের দেখা যাবে যে হাত, মুখ, নাক, লিভার, কিডনি, হার্ট, ব্রেইন, এগুলো সব তৈরি হলো। তাহলে এগুলো এক একটা, এই যে যতগুলো অঙ্গ অঙ্গ তৈরি হলো, অর্গান তৈরি হলো, সিস্টেম তৈরি হলো, এগুলো তো সব সেল দিয়েই হলো। তাহলে যেহেতু সেল দিয়ে হলো, সেই সেলে তো সংগঠন থাকবে। আমার ব্রেইন সেল গুলো যেভাবে কাজ করবে, আমার চোখের সেল গুলো তো সেম ভাবে কাজ করবে না। তাহলে ব্রেইন সেল গুলো দেখা যাবে যে যে টিস্যু সংগঠন তৈরি করছে, তারা কোষের 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 যে সংগঠন তৈরি হয়েছে, সেই কোষ দিয়ে তারা যে টিস্যু তৈরি করছে, সেই টিস্যু গুলো এক ধরনের কাজ করবে। আমার যে মাসেল আছে, আমার যে মাসেল আছে, তারপর তোমার আমার যে হাড্ডি আছে, এই হাড্ডির যে টিস্যু, আমার যে মাসেল বা পেশির যে টিস্যু, এগুলো একই কাজ করবে না। আবার আমার হাতের পেশির যে টিস্যুর কাজ এবং আমার হৃৎপিণ্ডের যে পেশির টিস্যুর কাজ, সেটাও একইভাবে কাজ করবে না। তাহলে এই যে ভিন্নতা ভিন্নতা আছে, তাহলে যেহেতু এদের কাজে ভিন্নতা আছে, তাহলে অবশ্যই এদের গঠনগত ভিন্নতাও আছে। তাই আমরা বলতে পারবো যে, আমরা কি বলবো, আমি তোমার বইয়ের জিনিসটা একটু বলে ফেলি, তারপরে সামনে আগাবো। এখন এই যে বহুকোষী প্রাণীদের তোমরা জানো অনেকগুলো কোষ একত্রে বিশেষ কাজে নিয়োজিত থাকবে। খুব সহজ কথা, কিডনির কোষ, অনেকগুলো কোষ মিলেই আসলে কিডনিটা ধরো তৈরি হলো। কিডনি তো একটা বিশেষ কাজে নিয়োজিত থাকবে, তাহলে অনেক কোষ কি করতেছে, সবাই মিলে একটা কাজ করতেছে। আর এই যে কিডনিটা তৈরি হয়েছে মানব দেহ থেকে, যে কিডনিটা তৈরি একদম মায়ের দেহে থাকা অবস্থায় আমাদের কিডনিটা তৈরি হলো, তাহলে কিভাবে তৈরি হলো, এইটা একটা ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হলো। সেই ভ্রূণীয় কোষটার নাম কি,
জাইগোট। তাহলে এইখান থেকে বিশাল অনেক কোষ কি করলো বলতো, জীবদের নির্দিষ্ট স্থানে স্থানে অবস্থান করে 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 তারপরে একটা একদম সমষ্টিগত ভাবে কাজে নিয়োজিত ছিল। সমষ্টিগত ভাবে কাজ মানে কি, আমার বডির মধ্যে লিভার তৈরি হলো, কিডনি তৈরি হলো, হার্ট তৈরি হলো, লাংস তৈরি হলো, ব্রেন তৈরি হলো, চোখ তৈরি হলো। এরা সবাই বিভিন্ন বিভিন্ন কাজ, কিন্তু সবাই মিলে পুরো একটা দেহ গঠন করে ফেললো, এবং সবাই কি করলো সমষ্টিগত ভাবে এভাবে কাজ করলো আর কি। তো সমষ্টিগত ভাবে কাজ তৈরি করলো সেটা আমরা দেখবো পরে। আমরা শুধু এটা জানি, একটা সেল, এরকম সেল থাকলো, এই সেল সেল এইবার সেল অনেকগুলো সেল মিলে কি হয়, অনেকগুলো সেল মিলে হয় টিস্যু। সেই টিস্যু 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 টিস্যুর অনেকগুলো সংগঠন মিলে হবে হলো তন্ত্র। কি হবে, সরি, অঙ্গ। কি হবে, অঙ্গ বা অর্গান হবে। এরপরে ওই অঙ্গ 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 মিলে মিলে তৈরি হবে হলো কি সিস্টেম বা তন্ত্র। সেই তন্ত্র 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 মিলে হয়ে যাবে একটা দেহ বা বডি। সেই বডি 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 মিলে হয়ে যাবে পপুলেশন। সেই পপুলেশন 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 মিলে হয়ে যাবে বায়োম। তাহলে এগুলো ফিউচারে এগুলো দেখবা। তো তোমরা শুধু এখন এই পর্যন্ত মনে রাখো যে দেহ পর্যন্ত মনে রাখো। তো দেহ কিভাবে তৈরি হয়, একটা সেল, সেল থেকে হয় টিস্যু, সেই টিস্যু থেকে আবার হয় কি অর্গান। অর্গান মানে কি, ধর একটা লিভার একটা অর্গান, কিডনি একটা অর্গান। এরপরে লিভার থেকে শুরু হয়ে যায়, সরি, এইরকম আবার অর্গান অর্গান মিলে হয় সিস্টেম। যেমন শ্বসন তন্ত্র, সিস্টেম মানে তন্ত্র, যেমন শ্বসন তন্ত্র, পরিপাক তন্ত্র। শ্বসন তন্ত্রের মধ্যে লাংস আছে, তারপরে তোমার গলবিল আছে, নাসা গলবিল আছে, তারপরে তোমার এখানে শ্বসন শ্বাসনালী আছে, এইগুলো আছে শ্বসন তন্ত্রের মধ্যে। তার ফুসফুসের বিভিন্ন অ্যালভিওলাই, ফুসফুস, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, এই সমস্ত জিনিস আছে। তারপরে আবার আমরা যদি বলি এবার, এবার ধরো রেচনতন্ত্রের মধ্যে কিডনি আছে, তাহলে যে কিডনি, তারপরে পরিপাকতন্ত্রের মধ্যে আছে স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত্র আছে, বৃহদান্ত্র আছে। তাহলে এইসব জিনিসগুলো মিলে মিলে আসলে একটা বডি তৈরি হয়। তাহলে এই যে যত কিছুই বললাম সবাই কি দিয়ে তৈরি হবে, সবাই আসলে সত্যি সত্যি কোষ দিয়ে তৈরি হবে। সেই কোষ আস্তে 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 কি তৈরি করবে, টিস্যু তৈরি করবে। ওই টিস্যু গুলো দিয়েই বিভিন্ন অঙ্গ তৈরি করবে। এই সমস্ত কথায় আমাদের টিস্যুটা জানা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলতে পারি এই টিস্যু গুলো কি করবে, এরা অনেকগুলো কোষ একত্রিত ভাবে টিস্যু হবে সর্বপ্রথম। তারপরে তারা একসাথে একসাথে কি করবে, একসাথে মিলে অনেক টিস্যু 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 মিলে একসাথে মিলে একটা কি তৈরি করবে, অঙ্গ তৈরি করবে। এই অঙ্গ অঙ্গ মিলে মিলে তারপরে তন্ত্র তৈরি করে ফেলবে। বুঝতে পারছো? তাহলে একটি টিস্যুর কোষগুলোর উৎপত্তি, কাজ এবং গঠন সব ধরনের সবসময় কি হয়, একই ধরনের হয়। এটা প্রায় সময় টিস্যুর সংজ্ঞাই হলো এটা। টিস্যুর উৎপত্তি, কাজ এবং গঠন হবে কি একই ধরনের। এই জন্য আমি এটাকে বলি একের গল্প। টিস্যু মনে রাখতে হলে বলবা এর উৎপত্তি, কাজ এবং গঠন হবে কি একই ধরনের। টিস্যু নিয়ে যেই বিষয়ে আলোচনা করা হয়, যেই সাবজেক্টে আলোচনা করা হয়, বলতো সেটার নাম কি? টিস্যু তত্ত্ব। ইংলিশ বলো, ইংলিশে আসে পরীক্ষা। হিস্টোলজি। ভেরি গুড। হিস্টোলজি। হিস্টোলজি, ভেরি গুড, হিস্টোলজি। টিস্যু নিয়ে যেখানে আলোচনা করা হবে এর নাম হবে হিস্টোলজি। হিস্টোলজি, হিস্টো মানে কি বলো, হিস্টো মানে কি? টিস্যু স্যার। ভেরি গুড, হিস্টো মানে হলো টিস্যু। তাহলে আমরা বলতে পারি যে টিস্যু নিয়ে যে এখানে আলোচনা করা হয় তাকে বলে হিস্টোলজি। তাহলে তোমাকে যদি বলা হয় কোষ আর টিস্যুর মধ্যে মূল পার্থক্যটা কি, তাহলে তোমরা কি বলবা? স্যার, টিস্যু হলো কতগুলো কোষ একত্রিত হয়ে যেটা গঠিত হয়, ওটা হচ্ছে টিস্যু। হুম, তাহলে তোমাকে যদি এক কথায় বলতে বলে, তোমরা একবার খুব সহজ কথা তুমি যেটা বলছো এইটাই আর কি। এইটাকে ধরো ভাইবা বলে, তোমাকে হট করে ভাইবাতে জিজ্ঞেস করলো, 5 মার্কের ভাইবাতে জিজ্ঞেস করলো যে তুমি টিস্যু আর কোষের মধ্যে পার্থক্য দিবা কি, তখন তুমি বলবা স্যার টিস্যুর গঠনগত এককই হচ্ছে কি কোষ। টিস্যুর গঠনগত এককই হচ্ছে কি কোষ। গঠনগত একক বা কার্যকরী এককই হচ্ছে কোষ। তাহলে টিস্যু তৈরি হয় আসলে কি দিয়ে, কোষ দিয়ে। টিস্যু তৈরি হয় আসলে কি দিয়ে, কোষ দিয়ে। তাহলে এখন যেমন ধর আমাদের রক্ত, রক্ত যেটা আছে রক্তকণিকা, রক্তকণিকার মধ্যে আছে ধরো লোহিত রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা, তারপর শ্বেত রক্তকণিকা, তারপর অনুচক্রিকা। এগুলো সবাই এক ধরনের কোষ। তাহলে আমরা বলতে পারি, ধরো আমাদের আমার আমার এটা রক্তনালী, এই রক্তনালীর ভেতরে যদি ধরো দেখো, এটা রক্তনালী, এই রক্তনালীর মধ্যে কি কি যাচ্ছে, এই রক্তনালীর মধ্যে যাচ্ছে ধরো এইখানে একটা, এটা লোহিত রক্তকণিকা যাচ্ছে, এটা লোহিত রক্তকণিকা, তারপরে একটা শ্বেত রক্তকণিকা যাচ্ছে, ধরো এটা শ্বেত রক্তকণিকা। এরপরে একটা কি যাচ্ছে,
অনুচক্রিকা রয়েছে, ধরো এটা একটা অনুচক্রিকা। তাহলে এই যে তিনটা জিনিস দেখো, এইটা একটা কোষ, কিন্তু লোহিত রক্ত কণিকা, কণিকা, হ্যাঁ কণিকা, যদিও নাম প্রথমে কণিকা আসছে, পরে তারা জানতে পারে এটা কোষ। তাহলে লোহিত রক্ত কণিকা এটা একটা কোষ। তাহলে এইটা একটা কোষ, এইটা একটা কোষ, হ্যাঁ এগুলোকে কোষ নিয়ে অনেক সমস্যা আছে, তারপরে বলি এইটা একটা কোষ, এটা একটা কোষ। তাহলে কোষ, 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 তাহলে এই যে কোষ বা রক্ত কণিকা গুলো মিলে আসলে এগুলো কি তরল না? এই যে তরল, এই তরল এই যে এই তরল কোষগুলো, অর্থাৎ আমি যদি বলি এগুলো লিকুইড থাকে, তো এই লিকুইড গুলাকে আবার একসাথে মিলে তখন আমরা সুন্দর মতো বলি এগুলো হলো তরল যোজক টিস্যু, এদেরকে বলা হয় তরল যোজক টিস্যু। তাহলে প্রাণী দেহের মধ্যে তোমাদের ভয়ের কিছু নাই, এগুলো একটু সাধারণ আলোচনা, আমরা ক্লাসিফিকেশন করে করে পড়বো। তাহলে এগুলো হলো তরল যোজক টিস্যু। তার মানে আমরা দেখলাম যে রক্তেরও কণিকা আছে, রক্তেরও কণিকা গুলো মিলে কি হয়, টিস্যু হয়। তাহলে আমরা সেলের সংগঠনের পরে টিস্যুর সংগঠন তৈরি হয়, আমাদের বডি এইভাবেই আসলে তৈরি হইতে পারে। তাহলে এখন ধর বিভিন্ন ধরনের বিভিন্ন কোষ থাকতে পারে, সব কোষ তো সেম নয়, যে বললাম ব্রেনের কোষ যেই করে যেই কাজ করে, আর আমার হার্টের কোষ যেই কাজ করে তা তো সেম থাকবে না। হার্ট মানে হলো আমাদের হৃৎপিণ্ডের কথা বলছি, তাহলে সেইটা তো সেম কাজ করবে না। তাহলে আমাদের যে মাথার মধ্যে যে আছে, মাথাটা আমাদের মাথার মধ্যে খুলির মধ্যে কি থাকে, বিলিয়ন 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 এখানে প্রচুর সেল থাকে। তাহলে আমাদের এই ব্রেইনের ভিতরে প্রচুর সেল থাকে, সেই সেলগুলো কি, সেলগুলোকে আমি বলতে পারবো মস্তিষ্কের কোষ, সেগুলোকে আমরা বলবো স্নায়ু কোষ। কি বলা হয়, স্নায়ু কোষ। তাহলে আমাদের যে স্নায়ু কোষ আছে, এই স্নায়ু কোষগুলো এখান থেকে যদি ব্রেইন থেকে যদি শুরু করি, এই যে ব্রেইন মস্তিষ্কের যে কোষ, সেখান থেকে শুরু হয়ে সারা দেহে কিন্তু আমাদের কি কি ছড়াই গেছে, এরকম স্নায়ু কোষ ছড়াই গেছে, সারা দেহে আমার স্নায়ু কোষ ছড়াই গেছে। সারা দেহে স্নায়ু কোষ ছড়াই গেছে, এটা কেমনে বুঝবো? এটা বুঝবো হলো আমার গায়ে যখন মশা বসে, তখন আমি ধাপ করে একটা কি দিই, হাত দিয়ে মশাটা মেরে ফেলতে পারি। তাহলে এই যে আমার গায়ে মশা বসে আমি ফিল করতে পারি, চিমটি কাটলে ফিল করতে পারি, মানে যেখানেই আমার এই এই যে ফিল করতে পারি, সব প্রত্যেকটা জায়গায় আমাদের এই স্নায়ু কোষের যে একদম সামনে একদম স্নায়ু কোষগুলো গিয়ে 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 সেখানে কি হয়েছে, মিলিত হলো। অর্থাৎ বডির সারা দেহে কি থাকে, ব্রেইন থেকে শুরু করে সব জায়গায় বডির একদম সারা দেহে কি থাকবে, স্নায়ু কোষ জুড়ে থাকবে। তাহলে স্নায়ু কোষে জালের মতো জুড়ে থেকে আমাদের কি করে ফিলিংস দেয়, আমাদের এরপরে বিভিন্ন কাজ এসে আমাদেরকে অংশগ্রহণ করতে সহায়তা করে। সে পুরো নির্দেশ দেয়, পুরো বডির মধ্যে প্রত্যেকটা জিনিস যত নির্দেশিকা আছে, প্রত্যেকটা নির্দেশিকা যা কিছু ইলেকট্রিক পালসের মতো, কারেন্ট যেমন অতি দ্রুত চলে যায়, সেও কিন্তু ইলেকট্রিক পালসের মতো নির্দেশটা অতি দ্রুত দেহের অঙ্গে পাঠায় দিতে থাকে। তাহলে এইটাও তো স্নায়ু কোষের কাজ। স্নায়ু কোষের যেগুলো কাজ, তাহলে এখন কিছু আছে যেমন স্নায়ু কোষের মধ্যে আবার একটা আছে অতি দ্রুত মস্তিষ্কে পাঠানোর আগে নিজেই কাজ করে ফেলে, পরে মস্তিষ্কে যাবে। যেমন এই যে বললাম যে সাথে সাথে কোনো একটা, ধরো তুমি কি করলা, তুমি মোমবাতির উপর হঠাৎ করে তোমার হাতটা দিয়ে দিলাম, মোমবাতির উপর হঠাৎ করে হাতটা চলে গেলে তুমি সাথে সাথে নাড়ায় ফেল, সাথে সাথে হাতটা অতি দ্রুত সরায় ফেললাম। তো তুমি কি ভাবছো যে মোমবাতির উপর আমার হাত পড়লো, আহা আমার তো ব্যথা লাগতেছে, আহা কি করি, তাহলে হাতটা সরাই? তুমি কখনোই এই কাজ করো না, তুমি একদম ভাবো না, তুমি অতি দ্রুত হাত সরাও। তো এইটা মস্তিষ্কে যাওয়ার আগেই আগে থেকে সিদ্ধান্ত চলে আসে, কোত্থেকে চলে আসে স্যার, এই জিনিসগুলো আমরা শিখবো, এই জিনিসগুলো আমরা দেখবো, হ্যাঁ কোত্থেকে চলে আসে, এটা আমাদের মেরুদণ্ডের ভেতরে আছে। তো এই যে এই যে কাজগুলো হয়, তাহলে এই কাজগুলো আসলে কার দ্বারা হয়, এগুলো স্নায়ু কোষ দ্বারা হয়। তো এগুলো স্যার এখন এইটুকু বলতেছেন, এগুলো কি শিখবো না? হ্যাঁ, এগুলোর জন্য সব আলাদা অধ্যায় আছে, এই অধ্যায়টা শুধুমাত্র ডিকশনারি মতো কাজ করতেছে। এগুলো সব বিস্তারিত একদম প্রত্যেকটা অধ্যায় অধ্যায় ভিন্ন ভিন্ন করে দেওয়া আছে। তাহলে আমি বুঝতে পারলাম যে দেহের যত উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনা গ্রহণ মানে কি, ওই যে মশা কামড়াইলো ফিল করতে পারছো, এটাকে বলে উদ্দীপনা। তাহলে এটা গ্রহণ করে মস্তিষ্কের কাছে প্রেরণ করলো না, আবার মস্তিষ্কের কোনো বার্তা, ধরো এবার মস্তিষ্ক এই বার্তা দিল যে যাও এখানে এটা করো, আচ্ছা এখন তুমি চোখটা বন্ধ করো, এখন আলো অনেক পড়তেছে, তুমি এখন চোখটা বন্ধ করো, দেখলা যে তুমি চোখটা বন্ধ করে ফেললাম, মস্তিষ্কের এই বার্তা। তাহলে এগুলো কোথায় কোথায় দিয়ে আসে, এগুলো সব কোথায় চলে আসে, কোথা থেকে চলে আসে, এগুলো মস্তিষ্ক থেকে দেহের বিভিন্ন অংশে চলে আসে। তারপর হাঁচি কাশি যা কিছু আছে এগুলো সব ভেতরে কি চোখে নিয়ে আসে, মস্তিষ্ক থেকে সিদ্ধান্ত নিয়ে আসে, এগুলো সব স্নায়ু কোষ দিয়ে চলে আসে। তাহলে এবার চোখের যে স্নায়ু কোষগুলো দেখবা, এই চোখের চোখের তারপর আমরা কিন্তু দেখতে পাই, আমরা জানি যে এই যে কথা বলতেছি, মুখের যে এক্সপ্রেশন, এগুলো কিন্তু স্নায়ু কোষ নিয়ন্ত্রণ করে। চোখের স্নায়ু কোষগুলো দেখা যাবে যে দেখতে সাহায্য করবে। মানে স্নায়ু কোষ মস্তিষ্ক থেকে যে সিগন্যাল আসবে, যেমন আমি যেমন যখন কাউকে দেখি, আমি কিন্তু তাকে উল্টা দেখি, একদম মানে আমার চোখের মধ্যে কিন্তু উল্টো তার প্রতিবিম্ব দেখি, সেইটা মস্তিষ্কতে যায়, মস্তিষ্ক আবার সেটাকে সোজা করে দেয়, তার দেখা যাচ্ছে যে তারপর আমি দেখতে পাই। এই যে ফিলিং, এই যে দেখার ফিলিং,
এই যে ছোঁয়ার ফিলিংস, এই যে বুঝতে পারার ফিলিংস, এই যা কিছু আছে এগুলো সব হলো এই যে শুনতে পারার ফিলিংস। কানের স্নায়ুকোষ আছে, সেই স্নায়ুকোষ গুলো কি হয় মানুষকে শুনতে সাহায্য করে। তাহলে এই যে চোখের দেখা, কানে শোনা, তারপরে খাদ্য খাওয়া, হাঁচি দেয়া, শ্বাস প্রশ্বাস নেওয়া, তারপরে হার্টের যে হার্ট বারবার পাম্প করা, এই প্রত্যেকটা কাজের মধ্যে স্নায়ুকোষ পুরোপুরি ভাবে জড়িত থাকে। বুঝতে পারছো? তাহলে এই যে স্নায়ুকোষ গুলো জড়িত থাকবে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের সব কিছুতে যা কিছু আছে, হাঁটা চলা দিন রাত সবকিছু, যা কিছু পেশি কোষ নাড়াই, এই সবকিছুর মধ্যে একজন অন্তত সাহায্য করবে, একজন সমন্বয় সাধন করবে সব সময়। এটা খেয়াল রাখবে। এই হলো আমাদের স্নায়ু কোষ। আমাদের স্নায়ু কোষ, হ্যাঁ, আমাদের নার্ভ সেল যেটা ব্রেইনে থাকে এবং সারা দেহে তারপরে সেটার শাখা প্রশাখা সব জায়গায় ছড়িয়ে যায়। তাহলে আমাদের কাজকর্ম, হাঁটা চলা, নড়াচড়া, পেশি কোষ ব্যবহৃত হয়। এই যে যতগুলো বললাম, যেগুলো হলো কোষের কথা বললাম, কোষ এভাবেই কাজ করে। এই কোষের সংগঠন গুলো আসলে এরপরে কি করবে, এরপরে কোষের সংগঠন গুলো মিলে টিস্যু তৈরি হবে। সেই টিস্যু কি করবে, টিস্যুরা আবার টিস্যুরা মিলে মিলে একটা অর্গান তৈরি করবে, অর্থাৎ একদম। আর অথবা আমরা এটাও বলতে পারি শুধু টিস্যু কিন্তু সুন্দর মতো কাজ করতে পারে। যেমন আমি যদি বলি তরল যোজক টিস্যু, যেগুলো কি হয়, তরল যোজক টিস্যু হলো রক্তের কোষ। তাহলে এগুলো কি করে, এগুলো আমাদের এই রক্তের যতগুলো কাজ আছে সবগুলোই তো তারা করে। তাহলে এইখানে তার তার অর্গান হওয়া লাগে নাই, সে শুধুমাত্র টিস্যু হয়েই, অর্থাৎ টিস্যুর মধ্যে যে কোষগুলো আছে সেই কোষগুলোই আসলে কি করতে পারে, সব কাজ করতে পারে। হ্যাঁ, টিস্যু বলতেছি, অর্গান বলতেছি, যা বলতেছি, কিন্তু মূলত কাজ করে কিন্তু কোষ, মূলত কাজ করে কিন্তু কোষ। আমরা শুধু সংগঠনটার আলাদা আলাদা করে ক্লাসিফাই করে তাদের নামকরণ করতেছি, কিন্তু সব কাজ করবে কে, কোষ। এই যে মানুষের কয় ধরনের রক্তকোষ থাকে আমরা সবাই জানি। মানুষের কয় ধরনের রক্তকোষ থাকে, 3 ধরনের রক্তকোষ থাকে মানুষের। একটা লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, একটা অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা গুলো কি করবে, লোহিত রক্তকণিকা গুলো অক্সিজেন বহন করে নিয়ে যাবে ফুসফুস থেকে, এবং কার্বন ডাই অক্সাইড বহন করে নিয়ে আসবে কোষ থেকে। আমার এগুলো আমি শেখাবো, এগুলো পরে, এগুলো আমি নিচ্ছি না, তুমি শুধু এটা মনে রাখো। লোহিত রক্তকণিকা কি করে, লোহিত রক্তকণিকা অক্সিজেন বহন করে নিয়ে যায়, অক্সিজেন বহন করে নিয়ে যায় কোষ পর্যন্ত। সেই কোষ পর্যন্ত অক্সিজেন বহন করে নিয়ে যাওয়ার পরে কোষে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয়, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাই অক্সাইড আবার লোহিত রক্তকণিকার মধ্যে দিয়ে ঢুকে গিয়ে শেষ পর্যন্ত ফুসফুসে যায়। ফুসফুস থেকে সেটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিতে পারি। তাহলে এই যে লোহিত রক্তকণিকার কাজ। শ্বেত রক্তকণিকার কাজ কি করে, শ্বেত রক্তকণিকার কাজ হলো পুরোপুরি আমাদের কি করবে, শ্বেত রক্তকণিকা হলো আমাদের যে যত বাইরের যত ধরনের জীবাণু আছে, বডির মধ্যে যত জীবাণু আসবে, অথবা আমার বডির মধ্যে অনেক সময় জিনের পরিবর্তন, সেলের জিনের পরিবর্তন হয়ে গিয়ে কিন্তু পুরোপুরি কি হয়ে যাবে, টিউমার সেল তৈরি করতে পারে, ক্যান্সার সেল তৈরি করতে পারে। তো এইসব জিনিসকে সে সব সময় খেয়াল রাখে, শ্বেত রক্তকণিকা গুলো। যে কোনো টিউমার সেল তৈরি হয়ে গেলো কিনা তারে মেরে ফেলে, কোনো ক্যান্সার কোষ তৈরি হয়ে গেলো কিনা তারে মেরে ফেলে, তারপরে কোন বাইরে বহিরাগত জীবাণু চলে আসলো কিনা তাকে মেরে ফেলে। এইভাবে আমাদের শ্বেত রক্তকণিকা গুলো এইভাবেই কাজ করে। এরপর আসলে অনুচক্রিকা। অনুচক্রিকা হলো আমাদের কি করবে, অনুচক্রিকা হলো আমাদের দেখা যাবে যে তারা আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অনুচক্রিকা কি করবে, আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে। তো এইখানে তোমার বইতে বলছে ধমনী, কৈশিক নালিকা, এগুলো কোনো সমস্যা নাই, এগুলো সম্বন্ধে সব বিস্তারিত আলোচনা করা হবে। কোনটার নাম ধমনী, ধমনী কেন হলো, কৈশিক নালিকা কেমন হলো, কেন নাম হলো এর, এগুলো পারবা সব। এগুলো আমি বিস্তারিত আলোচনা করবো হলো হার্টের চ্যাপ্টার ইনশাল্লাহ। এখন এগুলো আমি সব বলে ফেলছি। আচ্ছা, এবার আমাদের যে শরীরের ত্বকীয় কোষ, এই ত্বকীয় কোষগুলো আছে, যে ত্বকের যে কোষগুলো আছে সেগুলো আমাদের দেহের আবরণটা দেয়। আবরণটা দিয়ে আমাদের দেহকে কি করে বলতো, দেহকে বাইরে অবস্থান থেকে কি রাখে, সুরক্ষিত রাখে। এরপরে যে মাথার যে ত্বকীয় যে কোষগুলো থাকবে সেগুলো থেকে তো আমাদের চুল গজায়, চুল গজায় থাকে। তারপরে শরীরের ত্বকের ঘাম নির্গমন কোষগুলো, শরীরের মধ্যে সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, সোয়েট গ্ল্যান্ড আছে মানে ধর্মগ্রন্থি, তারপরে তৈল গ্রন্থি। তাহলে সেখান থেকে কি ঘাম নির্গমন হবে। এই তারপরে আমাদের এই হাড়ের যে কোষ আছে, হাড্ডির যে কোষ, যাকে আমরা বলি অস্থি কোষ। অস্থি মানে হলো হাড্ডি বা হাড়। তাহলে অস্থি কোষেও কি হবে, অস্থি কোষ দেহে অস্থি তৈরি করে, অস্থি মানে হাড় তৈরি করবে। অস্থি কোষ মানে দেহের হাড়েরও কিন্তু কোষ আছে, তোমরা আবার ভাবে না হাড্ডি মানে আল্লাহ কোষ নাই, না, ওটাও কোষ দিয়ে তৈরি। তারপর আমাদের কোমল অস্থি বা তরুণ অস্থি আছে। একটা উদাহরণ দিলে বলবা, বুঝবা, কান যেটা ধরো, আমরা যে কান ধরি, এই কানের যে বাইরের অংশ ধরে এটার নাম পিনা। এই পিনাটা হলো কি একটা কোমল অস্থি বা এটা তরুণ আস্থি দিয়ে তৈরি। মানে অস্থি বা হাড্ডি থেকে নরম যেটা থাকবে তাকে বলে কোমল আস্থি বা তরুণ আস্থি। তরুণ মানে কি, তরুণ মানে হলো সে এখনো একেবারে অ্যাডাল্ট হয়নি, সে এখনো একেবারে স্ট্রং হয়নি, তাকে আমরা বলতে পারি ধরে নাও তরুণ।
তারপরে আসলো কি তরুণাস্থি বা কোমলাস্থি বা কার্টিলেজ বলা হয় ওকে। এগুলো কি করবে, তাহলে অস্থি তরুণাস্থি এগুলো আমাদের দেহের দৃঢ়তা দিয়ে থাকবে। দৃঢ়তা মানে কি, আমার দাঁড়াইতে সহায়তা করবে, সংস্থা আমাকে সবগুলো কাঠামো একদম দাঁড়া করাইতে সহায়তা করবে। এরপর আসলে আমাদের আকার দিবে, গঠন দিবে, অস্থির বৃদ্ধি, এই সমস্ত কাজ হলো অস্থির কাজ। তাহলে এইগুলো ছিল একটা ছোট্ট একটা আলোচনা তোমার বইয়ের, বিভিন্ন কথা একসাথে বলে ফেলছে। তো এইগুলো এখন তোমার আর টেনশন করার কিছু নাই। তুমি যদি এগুলো না বুঝো আমাকে, যে কোনো একটা লাইন যদি না বুঝো আমাকে বলতে পারবা। কিন্তু আমি এখন সামনে যেটা যাব সেটা হলো একদম সর্বপ্রথম তোমাদের যেটা জানা লাগবে, প্রাণী কোষের প্রকারভেদ। প্রাণী টিস্যুর প্রকারভেদ আমরা আমাদের মূল পড়ায় চলে আসলাম। তা আমি এখন এতক্ষণ যেগুলো বলছিলাম সেগুলো হলো তোমাদের কি ধরনের কাজ, সেগুলো হলো পুরো চ্যাপ্টার ওয়াইজ, মানে পুরো বইটা পড়লে এই প্রত্যেকটা যতগুলো আমি বাক্য বলছি প্রত্যেকটা বাক্যের সমস্ত কিছু জানতে জানতে পারবা আর কি, যা যা এখানে বলছে। okay? তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, তোমরা শুধুমাত্র যেখানে যেটুকু কথা বলছে আমি বলছি এইটুকু জাস্ট মনে রাখো। এই তোমাদের কোনো সমস্যা আছে বলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। স্যার শুনতে পাচ্ছি। বলো, কারো কোনো এখানে কোনো কথা থাকলে বলো, নাহলে আমি সামনে আগাই। কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই? ক্যারি অন আচ্ছা ক্যারি অন স্যার, ক্যারি অন। ক্যারিয়ার করবো তাহলে। এই যে শুরু হলো বিসমিল্লাহ বলে, হ্যাঁ। আমাদের এখন প্রাণী টিস্যুর সব ক্লাসিফিকেশন করবো আমরা। তো প্রাণী টিস্যুর ক্ষেত্রে ক্লাসিফিকেশন করতে হলে আমার যেই কাজটা সবার আগে জানা লাগবে স্যার, প্রাণী টিস্যুটা আমাদের কি তৈরি করবে, প্রাণী টিস্যুটা কি করবে। আম- কোনো কোনো ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ যদি তুমি করতে যাও, তাহলে তোমাকে কিছু ব্যাপারের উপর খেয়াল রাখতে হয়, তুমি কিসের ভিত্তিতে শ্রেণীকরণ করবা। যেমন আমি তোমাদের এটাই উদাহরণ দিই, প্রায় সময় ক্লাসের মধ্যে তোমরা যখন দেখো একটা স্কুলের স্কুলের স্টুডেন্টদেরকে যদি আমি শ্রেণীকরণ করি, আমি আবার বলি আমি স্কুলের স্টুডেন্টদের শ্রেণীকরণ করতে গেলে আমি হয়তো বয়স দিয়ে শ্রেণীকরণ করতে পারি। আমি হয়তো তাদের ক্লাস, তখন ধরো বয়স যারা 6 থেকে 10-এর মধ্যে আছে, সরি 6 থেকে 10-এর মধ্যে আছে না, বয়স যারা ধরো 10, 11 বা 11 কাছাকাছি, তাদেরকে ধরো আমি নিয়ে গেলাম ক্লাস 6-এ। তারপরে 12 বা 13 কাছাকাছি তাদেরকে 7-এ। এইভাবে 8, 9 এইভাবে 15 বছরে যারা আছে তারা ধরো 9-এ, এবং 16 বছর ধরো 10-এ, বা 9, 10-এর মধ্যে আমি 15 বছর ধরে নিলাম। তাহলে এইভাবে আমি ক্লাসিফাই করে ফেলতে পারি। ঠিক আমি যদি আমার বডি টিস্যুর কে নিয়েও কোনো কথা বলতে যাই, তাহলে তারও কিছু না কিছুর উপর ভিত্তি করে তাকেও ক্লাসিফিকেশন বা তাকে প্রকারভেদ বা শ্রেণী বিভাগ করতে পারবো। তাহলে এইগুলো কিসের উপর ডিপেন্ড করে করব। তাহলে আমি আমার প্রাণী টিস্যু, আমার মানে প্রাণীর দেহে যে টিস্যু গুলো থাকবে, সেই টিস্যু গুলোর আমরা কি করবো, কোষের সংখ্যা, টিস্যুর মধ্যে কোষের সংখ্যা কিরকম আছে, কোষের বৈশিষ্ট্যগুলো কিরকম আছে, এবং তাদের নিঃসৃত যে পদার্থ, মানে ওই কোষগুলো থেকে কি কি পদার্থ নিঃসৃত হয়, এই টাইপের এই তিনটা ভিত্তিক আমি আরেকবার বলবো। কোষের সংখ্যা, তার মানে আমরা নাম্বার দিতে পারি, কোষের নাম্বার। তারপর আমরা কোষের বৈশিষ্ট্য, মানে কোষের ক্যারেক্টারিস্টিক, কোষের বৈশিষ্ট্য। তারপরে ওখান থেকে যে নিঃসৃত পদার্থ, ওখান থেকে যে নিঃসৃত কি বের হয়, পদার্থ। তাহলে আমরা এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে কি করব, আমরা শ্রেণী বিভাগ করবো। প্রশ্ন হলো, আমরা যেহেতু তিনটা জিনিসের উপর ভিত্তি করি, আমি এখন টিস্যু আলাদা করলাম, তাহলে খুব বেশি ইম্পর্টেন্ট যে আমি যদি কিছুক্ষণ পরে এদের বৈশিষ্ট্য বলতে যাই, তাহলে এইটাও আমাকে মাস্ট বলা লাগবে, এইটাও আমাকে মাস্ট বলা লাগবে, এইটা আমাকে মাস্ট বলা লাগবে। বাড়তি যেগুলো থাকবে সেগুলো ওকে। বাট আমি যেহেতু কোষের কোন একটা টিস্যু, ধরো এখানে এইখানে একটা টিস্যু আছে, এখানে একটা টিস্যু আছে, আমি এটা বললাম এক টিস্যু নাম্বার 1, এর নাম বললাম টিস্যু নাম্বার 2। তাহলে এই টিস্যু নাম্বার 1-এর ক্ষেত্রে ওর টিস্যুর কোষ কয়টা এটা বলতে হবে আমাকে, ওই টিস্যু কি করে, ওই টিস্যুর বৈশিষ্ট্য কেমন এটাও বলতে হবে, এই টিস্যু কি পদার্থ ক্ষরণ করে এটাও বলতে হবে। সেম ভাবে এখানেও সেম এই তিনটা কথা আমাকে বলতে হবে, তবেই আমি টিস্যুর প্রকারভেদ বলে ফেলতে পারবো। ক্লাসিফিকেশন করার মানেই হলো আমি যে তিনটার উপর ভিত্তি করে, যেগুলোর উপর ভিত্তি করে আমি ক্লাসিফিকেশন করি, সেগুলোই দিয়ে আমি কিন্তু বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। তোমরা কি ক্লাসিফিকেশনের বিষয়টা বুঝছো? ঠিক আছে। তো ক্লাসিফিকেশনের বিষয়টা যদি বুঝে থাকো, তাহলে আমরা মনে মনে রাখবা যে প্রাণী টিস্যু আছে, এই প্রাণী টিস্যু কিন্তু 4 প্রকার। প্রাণী টিস্যু কয় প্রকার? প্রাণী টিস্যু কিন্তু 4 প্রকার। প্রাণী টিস্যু হলো 4 প্রকার। তাহলে প্রাণী টিস্যু যদি 4 প্রকার হয়, তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো আবরণী টিস্যু। আবরণী টিস্যু মানে কি? তার আবরণ দিবে, বডির যে আবরণ দিবে, শর্করা ত্বক। এরপরে আসলো যোজক টিস্যু। যোজক টিস্যু আবার দুই ধরনের হয়। যোজক হলো কানেকশন দিবে,
হ্যাঁ, যোজক টিস্যু হয় দুই ধরনের, একটা তরল যোজক টিস্যু হয়, তাহলে সেগুলো আমরা দেখবো যে যোজক টিস্যু কেমন হয়। তাহলে স্যার যোজক টিস্যু দুই ধরনের হয় না, তাহলে যোজক টিস্যু সম্বন্ধে বিস্তারিত পড়বো আমরা, কোন কোন ধরনের যোজক টিস্যু দেখবো। তরল যোজক টিস্যু তার মধ্যে একটা আছে যেমন রক্ত। তারপরে এরপর আসলে পেশি টিস্যু। পেশি টিস্যু কি করবে? পেশি টিস্যু হলো আমাদের পেশি গঠন করবে, সহজ কথা আমাদের মাসল বা পেশি গঠন করবে। আর স্নায়ু টিস্যু সম্বন্ধে একটু আগে বললাম, যেটা আমাদের কি সারা দেহের সাথে কানেকশন ঠিক থাকবে। তাহলে আমরা বুঝলাম প্রাণী টিস্যুর যে প্রকারভেদ থাকবে। প্রাণী টিস্যু হলো কয় প্রকার? প্রাণী টিস্যু হলো যদি আমরা তাদের তিনটা জিনিস বেস করি, তিনটা জিনিসকে যদি আমরা একদম বেসড ধরি, মানে ভিত্তি ধরি, তাহলে আমরা বলতে পারবো প্রাণী টিস্যু হলো কোষের সংখ্যা। একটা টিস্যুর মধ্যে কি পরিমাণ কোষের সংখ্যা আছে সেটার উপর ডিপেন্ড করে ভাগ করতেছি। এক একটা টিস্যুর মধ্যে কি কি ধরনের কোষ আছে সেটার উপর ভাগ, সরি, কোষের বৈশিষ্ট্য আছে সেটার উপর ডিপেন্ড করে ভাগ করছি। আরেকটা হলো ওরা কি ধরনের পদার্থ তৈরি করে, উৎপন্ন করে বডির জন্য। এই তিনটার উপর ডিপেন্ড করে আমরা যখন টিস্যুকে ভাগ করলাম, পুরো প্রাণীর দেহের মধ্যে যতগুলো টিস্যু আছে তার মধ্যে আমরা চারটা টিস্যু পেলাম। একটা আবরণী টিস্যু, যেখানে সব জায়গায় আবরণ দিয়ে দিবে, শুধু ত্বক না, আমার এখানে ত্বক না, শুধুমাত্র এখানে ত্বক না, যেমন আমার পাকস্থলী যে নালীটা আছে সেই নালীরও ত্বক আছে। ওকে, আমাদের জিহ্বাটা আছে, জিহ্বারও একটা ত্বক আছে। এরকম প্রত্যেকটা অর্গানে যে ত্বক আছে সেই ত্বকটা নিয়ে যে কাজ করবে সেটা আবরণী টিস্যু। এবং এরপর আসে যোজক টিস্যু। যোজক টিস্যু কোনটা? যেগুলা কানেকশন দিবে, যেমন হাড্ডির সাথে হাড্ডির কানেকশন, আমার হাড্ডির সাথে মাসেলের বা পেশির কানেকশন, তাহলে এগুলো দেখবে। এরপর আসলো রক্ত, যেটা তরল যোজক টিস্যুর মধ্যে পড়বে, তো এইখানে যোজক টিস্যুর মধ্যে পড়বে। এরপর আসে পেশি টিস্যু। পেশি হলো কোনটা? যেটা আমার পেশি গঠন করবে, যেটা মানে একদম পেশিটা গঠন করবে, অর্থাৎ মাসেল, যেটা হাড্ডির সাথে মিলে আমাকে তারপরে কি কাজ করার সমস্ত শক্তি দিবে, সেই পেশি। এবং সাথে আসে স্নায়ু টিস্যু, সারা দেহের সাথে সারা দেহটার মূল কানেকশনটা তৈরি করবে, এটা হলো কি স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু একদম ব্রেইন, মস্তিষ্ক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে কানেকশন দিবে, একদম প্রত্যেকটা জায়গায় যে খবরাখবর সবকিছু যে একদম নির্দ্বিধায় করতে থাকবে, সেইটার নাম হলো স্নায়ু টিস্যু। আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি। কোনো প্রশ্ন আছে? বলো, আমি আরেকটা স্যার লিঙ্ক দিব। এটা কেটে যাবে। ঠিক আছে, আমি লাইন লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ তোমরা এটা